গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 19 জুন শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো হাইলাকান্দি শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে খুব শীঘ্রই অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হবে। শহরের বিভিন্ন জল নিষ্কাশন পথ ও নালার পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করার পর একথা জানালেন হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস এবং পৌরসভার চেয়ারম্যান মানব চক্রবর্তী। এদিন হাইলাকান্দির বিধায়ক, পৌরসভার চেয়ারম্যান এবং বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকদের নিয়ে গঠিত একটি প্রতিনিধি দল শহরের সৎসঙ্গ এলাকা, এসপি বাংলো রোড সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনের সময় দেখা যায় বহু স্থানে প্রাকৃতিক জল নিষ্কাশনের পথ ও নালা অবৈধভাবে দখল করে নির্মাণ কাজ বা অন্যান্য কাজে ব্যবহার করা হয়েছে। এর ফলে বৃষ্টির জল স্বাভাবিক গতিতে প্রবাহিত হতে পারছে না। বিধায়ক ডক্টর মিলন দাস জানান, এই অবৈধ দখলের ফলে শহরের জল দলেশ্বরী নদীতে সঠিকভাবে নিষ্কাশিত হতে পারে না। ফলস্বরূপ সামান্য বৃষ্টিপাতেই হাইলাকান্দি শহরের বিভিন্ন এলাকায় কৃত্রিম বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়, যার ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়। তিনি আরও বলেন, নাগরিকদের দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধানে প্রশাসন দ্রুত অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু করবে। পাশাপাশি শহরের ড্রেনেজ ব্যবস্থার আধুনিকীকরণ ও সংস্কারের মাধ্যমে ভবিষ্যতে জলাবদ্ধতার সমস্যা কমিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। পৌরসভার পক্ষ থেকেও এ বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। প্রশাসনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে বর্ষাকালে হাইলাকান্দি শহরের জলাবদ্ধতার সমস্যার উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা করেছেন স্থানীয় বাসিন্দারা। অপরদিকে রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের শিলান্যাস করলেন জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বাবুইয়া। নতুন বাজার সংলগ্ন নয়াগ্রাম আহমদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি 3টি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শিলান্যাস করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে মাদ্রাসার সীমানা প্রাচীর নির্মাণ, নতুন বাজারে ফ্লাড লাইট স্থাপন এবং বাজার এলাকায় 10টি স্ট্রিট লাইট স্থাপন। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের দাবি ছিল এসব উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের। অবশেষে জেলা পরিষদ সদস্যের উদ্যোগে প্রকল্পগুলোর কাজ শুরু হয়। স্থানীয়দের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ উপলক্ষে আয়োজিত সভায় এলাকার বিশিষ্ট ব্যক্তি, সমাজসেবী, শিক্ষাবিদ, ধর্মীয় নেতা এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, উন্নয়নের ধারাকে আরও গতিশীল করতে জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বাবুইয়ার নিরলস প্রচেষ্টা প্রশংসনীয়। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে এলাকার উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বাবুইয়া বলেন, জনগণের সহযোগিতা ও ভালোবাসাই আমাকে উন্নয়নের কাজে অনুপ্রাণিত করে। এলাকার শিক্ষা, যোগাযোগ ও নাগরিক সুবিধার উন্নয়নে ভবিষ্যতেও আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। অপরদিকে আগামী 6 জুলাই থেকে শুরু হচ্ছে আসাম বিধানসভার বাজেট অধিবেশন। তার আগেই বিধানসভার উপাধ্যক্ষ পদে প্রার্থী হিসেবে পশ্চিম কার্বি আংলংয়ের আমরি কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক ডক্টর হাব্বে টেরনের নাম ঘোষণা করল শাসক শিবির। বাজেট অধিবেশনের মুখে এই সিদ্ধান্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পেশায় চিকিৎসক ডক্টর টেরন নবগঠিত আমরি কেন্দ্রের প্রথম নির্বাচিত প্রতিনিধি। ফলে তার মনোনয়নকে শুধু বিধানসভার একটি গুরুত্বপূর্ণ পদে প্রার্থী নির্বাচন হিসেবেই নয়, পাহাড়ি জনজাতি সমাজের প্রতিনিধিত্বকে গুরুত্ব দেওয়ার বার্তা হিসেবেও দেখা হচ্ছে। সামাজিক মাধ্যমে ডক্টর টেরনকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লিখেছেন, আসাম বিধানসভার উপাধ্যক্ষ পদে আমরি পাহাড়ি কেন্দ্রের বিধায়ক ডক্টর হাব্বে টেরনকে প্রার্থী করতে পেরে তিনি আনন্দিত। মুখ্যমন্ত্রীর বক্তব্য, চিকিৎসা পেশাজীবী হিসেবে পরিচিত ডক্টর টেরন নবগঠিত আমরি কেন্দ্রের প্রথম নির্বাচিত প্রতিনিধি। তিনি জনজাতি সমাজের আশা আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করবেন এবং বিধানসভায় কার্বি আংলং ও ডিমা হাসামের কণ্ঠ আরও শক্তিশালী করবেন। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই ডক্টর টেরনকে শুভেচ্ছা জানান মন্ত্রী অশোক সিংহল। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, একজন বিশিষ্ট চিকিৎসা পেশাজীবী থেকে আমরি কেন্দ্রের প্রথম বিধায়ক হয়ে ওঠার যাত্রা ডক্টর টেরনের সেবামূলক মানসিকতার পরিচয় দেয়। তার আশা, ডক্টর টেরন জনজাতি জনগোষ্ঠীর কণ্ঠ আরও জোরালো করবেন এবং কার্বি আংলং ও ডিমা হাসামের ক্ষমতায়নের পথে নতুন অধ্যায়ের সূচনা করবেন। অপরদিকে অম্বুবাচী মেলার আর মাত্র 3 দিন, 22 থেকে 26 জুন নীলাচলের শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে অম্বুবাচীর মহাযোগ। 3 দিনের এই অম্বুবাচী মেলায় 10 লক্ষ দেশি বিদেশি ভক্তের আগমন হতে পারে।
আর সেভাবে প্রস্তুতি নিয়েছে জেলা ও পুলিশ প্রশাসন। ইতিমধ্যে নীলাচলের শক্তিপীঠে ভক্তদের ভিড় বেড়েছে। অম্বুবাচী মেলার স্বচ্ছতা বজায় রাখার পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন ও পুলিশ। মহানগরের জেলা শাসক স্বপ্নিল পাল ও ট্রাফিক পুলিশ আধিকারিক এক সাংবাদিক সম্মেলনে অম্বুবাচী মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের বিভিন্ন পরিকল্পনার কথা জানান। অম্বুবাচী মেলা উপলক্ষে ভক্তদের জন্য দুটি ক্যাম্পের ব্যবস্থা করেছে প্রশাসন। কামাখ্যা জংশন ও পাণ্ডু পোর্টে এই দুই ক্যাম্প স্থাপন করা হয়েছে। ক্যাম্পে থাকবে ভক্তদের জন্য থাকা ও খাওয়ার ব্যবস্থা। কামাখ্যা জংশন থেকে পাণ্ডু পোর্ট পর্যন্ত থাকবে সরকারি বাসের ব্যবস্থা। ক্যাম্পে আসা যাওয়া ভক্তদের জন্য থাকবে সরকারি বাসের সুবিধা। ভক্তদের মন্দিরে প্রবেশের ব্যবস্থা নার্সারি পয়েন্ট থেকে করা হবে। প্রবেশ পথে 4টি কন্ট্রোল রুমের ব্যবস্থা রয়েছে। এই কন্ট্রোল রুম নিয়ন্ত্রণ করবেন পিডব্লিউডি, এপিডিসিএল ও পিএইচির আধিকারিকরা। 3 জন করে 7টি হেল্পলাইনের সুবিধা থাকছে। ভক্তদের সুবিধার জন্য 24 ঘন্টা সরকারি আধিকারিক ও কর্মচারীরা নিয়োজিত থাকবেন। জলের সুবিধার জন্য জল বোর্ডের পাইপ বসানোর কাজও শেষ। সোনারাম ফিল্ড থেকে ভক্তদের জন্য ব্যবস্থা করা হয়েছে ফেরিকারের। আদাবাড়ি বাস স্ট্যান্ড, ঈদগাহ ময়দান, বরিপাড়া ফিল্ড, আইটিএ মাসকুয়া, এএসটিসি মাসকুয়াতে থাকবে পার্কিংয়ের ব্যবস্থা। এই কদিন নীলাচলের নার্সারির সামনে যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। স্থানীয় লোক চলাচল পাহাড়ের নিচে সার্ভিস রোড দিয়ে যাতায়াত করবেন। অম্বুবাচী মেলার সময় কামাখ্যা মন্দিরে ভিআইপি, ভিভিআইপিদের জন্য কোনো ব্যবস্থা থাকবে না। অপরদিকে নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচন ঘিরে ইতিমধ্যেই তৎপরতা শুরু করে দিয়েছে শাসক ও বিরোধী দুই শিবিরই। নগাঁওয়ের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে প্রদ্যুৎ বরদলৈ দিশপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকেই এই লোকসভা আসনটি খালি হয়। সেই আসন ঘিরেই এখন রাজ্যের রাজনৈতিক অঙ্ক নতুন করে জমাট বাঁধছে। উপনির্বাচন সামনে রেখে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া সংবাদ মাধ্যমের সামনে স্পষ্ট জানান, নগাঁও লোকসভা কেন্দ্রকে এনডিএ অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। তার বক্তব্য, উপনির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। বিজেপি প্রার্থী দেবে না মিত্রদল অগপকে আসনটি ছাড়া হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় নেতৃত্ব ও জোটের স্তরে নেওয়া হবে। তবে প্রার্থী যেই হন না কেন, এনডিএ ঐক্যবদ্ধভাবে লড়বে এবং জয়ের লক্ষ্যেই এগোবে। দিলীপ শইকিয়ার দাবি, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যে উন্নয়নের যে ধারা চলছে তার প্রতি মানুষের আস্থা রয়েছে। সেই আস্থাই নগাঁও উপনির্বাচনে এনডিএর পক্ষে যাবে বলে মনে করেন তিনি। বিজেপি সভাপতির কথায়, উপনির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি চলছে। প্রার্থী নিয়ে সিদ্ধান্ত দল নেবে, কিন্তু এনডিএর জয় নিশ্চিত করতে আমরা পূর্ণ শক্তি নিয়ে ময়দানে নামব। শাসক দল বিজেপি ইতিমধ্যেই নগাঁও লোকসভা কেন্দ্র দখলের লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে। মন্ত্রী পীযূষ হাজারিকার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমে সংসদীয় কেন্দ্রের বিভিন্ন এলাকায় সাংগঠনিক কাজ, সভা সমিতি এবং কর্মী সংযোগ শুরু হয়েছে। দলের নেতা, মন্ত্রী ও বিধায়করাও এলাকায় সক্রিয় হচ্ছেন। বুথ স্তর থেকে শুরু করে মণ্ডল পর্যায় পর্যন্ত সংগঠনকে আরও সক্রিয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে দ্বিতীয় দফায় গঠিত সরকারের মন্ত্রী হওয়ার পাশাপাশি নগাঁও জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবার নগাঁওয়ে পৌঁছান পীযূষ হাজারিকা। দায়িত্ব পাওয়ার পর নগাঁওয়ে তার এই সফরকে উপনির্বাচনের প্রস্তুতির দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নগাঁওয়ের উন্নয়নের জন্য অনেক কাজ করার ইচ্ছা রয়েছে বলে জানিয়ে পীযূষ বলেন, উপনির্বাচনে নগাঁও লোকসভা কেন্দ্রে আমরাই জয়ী হব। পীযূষ হাজারিকার নগাঁওয়ের অভিভাবক মন্ত্রী হওয়াকে স্বাগত জানিয়েছেন রোহা কেন্দ্রের বিধায়ক শশীকান্ত দাসও। তার বক্তব্য, পীযূষ হাজারিকা নগাঁওয়ের অভিভাবক মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় আমরা সৌভাগ্যবান। দায়িত্ব পাওয়ার পর নগাঁওয়ে এসে তিনি আমাদের যে উৎসাহ ও উদ্দীপনা দিয়েছেন তাতে আমরা নিশ্চিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আগামী দিনে বিজেপি নেতৃত্বাধীন সরকার উন্নয়ন ও বিকাশের কাজ আরও এগিয়ে নিয়ে যাবে। রোহা কেন্দ্রের পাশাপাশি নগাঁওকেও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করব। উপনির্বাচন প্রসঙ্গে শশীকান্ত দাস আরও বলেন, বর্তমানে আমরা যে পরিকল্পনা করছি তাতে এই উপনির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর জয় নিশ্চিত। নগাঁও লোকসভা কেন্দ্র মিত্রদল অগপকে ছাড়া হবে না বিজেপি প্রার্থী দেবে তা দলই নির্ধারণ করবে। অন্যদিকে কংগ্রেসও নগাঁও লোকসভা কেন্দ্র নিজেদের দখলে রাখার প্রস্তুতি শুরু করেছে। প্রদ্যুৎ বরদলৈ এই কেন্দ্র থেকে সাংসদ ছিলেন, তাই আসনটি ধরে রাখা কংগ্রেসের কাছে মর্যাদার লড়াই। এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা না হলেও
প্রাক্তন বিধায়িকা শিবামণি বোরাকে প্রার্থী করা হতে পারে বলে কংগ্রেসের একটি সূত্রে জানা গিয়েছে। এই প্রসঙ্গে নগাঁও জেলা কংগ্রেসের সভানেত্রী রুনুমণি বোরা বলেন, বুথ ও মণ্ডল স্তরে আমাদের সাংগঠনিক ভিত দুর্বল হয়ে পড়েছিল, সেই কারণেই গত বিধানসভা নির্বাচনে ফল ভালো হয়নি। তাই এখন আমরা বুথ ও মণ্ডল স্তরে সংগঠন শক্তিশালী করার কাজ শুরু করেছি। তার বক্তব্য, উপনির্বাচনের আগে কংগ্রেস সংগঠনকে নতুন করে সক্রিয় করতে চাইছে। অপরদিকে গুয়াহাটি, ডিব্রুগড় এবং শিলচরকে কেন্দ্র করে উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা তৈরি হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক অর্থাৎ এডিবি এই 3 শহরের সিটি ইকোনমিক রিজিয়ন ডেভেলপমেন্ট প্ল্যান অর্থাৎ সিইআরডিপি প্রণয়নের জন্য একটি বিস্তৃত সমীক্ষায় সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হল তথ্যভিত্তিক অর্থনৈতিক উন্নয়নের রূপরেখা তৈরি করা। এর মাধ্যমে প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি, প্রয়োজনীয় অবকাঠামোগত চাহিদা, সম্ভাবনাময় বিনিয়োগের ক্ষেত্র, প্রয়োজনীয় নীতিগত সংস্কার এবং শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো চিহ্নিত করে এই গুরুত্বপূর্ণ নগর কেন্দ্রগুলির দ্রুত উন্নয়ন নিশ্চিত করা হবে। সিইআরডিপি সমীক্ষার মূল উদ্দেশ্য হল এই 3টি শহরকে প্রতিযোগিতামূলক এবং বিনিয়োগের জন্য প্রস্তুত প্রবৃদ্ধির কেন্দ্রে পরিণত করা। এই বিশদ মূল্যায়নের অংশ হিসেবে সমীক্ষায় অর্থনৈতিক ক্লাস্টারগুলির মূল্যায়ন, কর্মশক্তির দক্ষতার বিশ্লেষণ, বাজার সম্ভাবনার অনুসন্ধান এবং নগর পরিকাঠামোর ঘাটতি চিহ্নিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি পর্যালোচনা করা হবে। দীর্ঘমেয়াদী উন্নয়ন কৌশল প্রণয়নের জন্য এই তথ্যগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। এই পরিকল্পনাকে বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি মুখ্য সচিব ডক্টর রবি কুটা প্রস্তাবিত রূপরেখা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে আলোচনা করেন। গতকাল অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন এডিবির ভারত আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর মিও ওকা, ডেলএটের প্রতিনিধি এবং রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে সমীক্ষার ভিত্তি স্থাপন এবং রাজ্যের উন্নয়নমূলক লক্ষ্যগুলির সঙ্গে এর কৌশলগত সামঞ্জস্য নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।